মন্ত্রী সাহেব, এই প্লেনটা থামান, এই প্লেনটা ক্র্যাশ করবে। আরে বাচ্চা, তুই এসব কি বলছিস? মন্ত্রী সাহেব, আমি ঠিক বলছি, এটার একটা ইঞ্জিন খারাপ, জলদি চেক করুন। এই বাচ্চাটা কি ঠিক বলছে? যদি দ্রুত এই প্লেনটা থামানো না হয়, তবে সবাই মারা যাবে। ব্যাটা, যদি এমনটাই হয়, তবে তুমি ঠিকই বলছো। যখন একজন ১১ বছরের টোকাই অর্থাৎ আবর্জনা সংগ্রহকারী ছেলে বিমানবন্দরে চিৎকার করে বড় বড় মন্ত্রী, ভিআইপি এবং ৩০০ যাত্রীর প্রাণ বাঁচানোর চেষ্টা করেছিল, তখন কেউ তার কথা শোনেনি। কিন্তু যখন সত্য সামনে এলো, তখন পুরো দেশ অবাক হয়ে গেল। এই ছেলেটি কে ছিল, আর সে কিভাবে জানতে পারল যে প্লেনে যান্ত্রিক ত্রুটি আছে? সকাল ৬টা, রাজধানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বরাবরের মতোই ভিড় ছিল। টার্মিনাল 2 এর বাইরে হাজার হাজার মানুষের সমাগম। কেউ প্রিয়জনকে নিতে এসেছেন, কেউ বিদায় দিতে। কিন্তু আজকের দিনটি ছিল বিশেষ, কারণ ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন কোম্পানি ভারত এক্সপ্রেস এয়ারওয়েজের নতুন গরুড় ৩৫০ আজ তার প্রথম আন্তর্জাতিক যাত্রা শুরু করতে যাচ্ছিল। টার্মিনালের বাইরে বড় বড় পোস্টার লাগানো ছিল, ভারত এক্সপ্রেসের নতুন যুগে স্বাগতম, ভারতের সবচেয়ে আধুনিক ও নিরাপদ বিমান। পোস্টারে ঝকঝকে সাদা আর নীল রঙের বিমান দেখা যাচ্ছিল। নিচে বড় বড় অক্ষরে লেখা ছিল, নিরাপত্তা আমাদের প্রাধান্য, আপনার খুশি আমাদের লক্ষ্য। কিন্তু এই চাকচিক্যের ঠিক পেছনে, টার্মিনালের ডাস্টবিনের কাছে ১১ বছরের অর্জুন তার ছোট্ট প্লাস্টিকের বোতল আর কাগজের টুকরো কোণাচ্ছিল। তার পরনের কাপড় ছিল ছেঁড়া আর নোংরা, মুখে ধুলোর আস্তর জমেছিল, পায়ে পুরনো ছেঁড়া স্যান্ডেল যার তলা প্রায় খুলে এসেছে। কিন্তু তার চোখে ছিল অন্যরকম এক চমক। সে শুধু আবর্জনা কুড়াচ্ছিল না, বরং রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। প্রতিবার যখন কোনো বিমান টেক অফ বা ল্যান্ড করত, অর্জুন তার কাজ থামিয়ে সেগুলোর আওয়াজ শুনত। অর্জুনের একটা বিশেষ গুণ ছিল, সে বিমানের আওয়াজ শুনেই বলে দিতে পারত ইঞ্জিনে কোনো সমস্যা আছে কিনা। এই ক্ষমতা সে তার বাবার কাছ থেকে পেয়েছিল। কিন্তু সে জানত না তার বাবাকে। ৮ বছর আগের কথা। অর্জুন তখন মাত্র ৩ বছরের ছিল, যখন সে তার বাবার সঙ্গে এই এয়ারপোর্টেই হারিয়ে গিয়েছিল। তার বাবা, ক্যাপ্টেন বিকাশ মেহতা ছিলেন ভারত এক্সপ্রেস এয়ারওয়েজের চিফ পাইলট এবং ইঞ্জিনিয়ার। তিনি এই রাজধানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মালিকও ছিলেন। সেদিন তিনি অর্জুনকে এয়ারপোর্ট দেখাতে এনেছিলেন। দেখো বাবা, ক্যাপ্টেন বিকাশ ছোট্ট অর্জুনকে কোলে তুলে বিমান দেখিয়ে বলেছিলেন, এটা হলো ইঞ্জিন, এটা বিমানের হৃৎপিণ্ড। যখন এটা সঠিকভাবে কাজ করে, তখন একটা বিশেষ আওয়াজ হয়, ভুম। কিন্তু যদি এতে কোনো ত্রুটি থাকে, তবে আওয়াজ বদলে যায়। তোমাকে খুব মন দিয়ে শুনতে হবে। ছোট্ট অর্জুন খুব মন দিয়ে শুনছিল। বাবা, এটা এত বড় হয়ে কিভাবে ওড়ে? এটার শক্তি এর ইঞ্জিনে। এই দেখো। বিকাশ ইঞ্জিনের অংশ দেখিয়ে বলেছিলেন, এখানে ফ্যান ব্লেড থাকে। যদি এখানে ছোট্ট একটা ফাটলও দেখা দেয় বা একটা বোল্ট ঢিলে হয়ে যায়, তবে পুরো ইঞ্জিন ফেল হতে পারে। আমাদের খুব সাবধান থাকতে হয়। সেদিন ভিড়ের মধ্যে অর্জুন তার বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ক্যাপ্টেন বিকাশের মন ভেঙে গিয়েছিল। তিনি প্রতিদিন অর্জুনকে খুঁজতেন। পুলিশে এফআইআর করেছিলেন, প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করেছিলেন, সংবাদপত্রে ছবি ছাপিয়েছিলেন। কিন্তু অর্জুন অলিগলিতে ঘুরতে ঘুরতে মহেশ নামের এক ভিখারির সঙ্গে থাকতে শুরু করে। বছর কাটল, অর্জুন বড় হল, কিন্তু তার নিজের নাম পর্যন্ত মনে ছিল না। মহেশ একজন দয়ালু মানুষ ছিলেন। তিনি অর্জুনকে নিজের ছেলের মতো আগলে রাখতেন। অর্জুন তাকে দাদাজি বলে ডাকত। মহেশ তাকে প্রতিদিন এই এয়ারপোর্টের বাইরে আবর্জনা কুড়াতে নিয়ে আসতেন। মহেশ শুধু এটুকুই জানতেন যে এই বাচ্চাটা বিমান খুব পছন্দ করে এবং সেগুলোর আওয়াজ বুঝতে পারে। যখনই কোনো বিমান উড়ত বা নামত, অর্জুন খুশিতে হাততালি দিত। মহেশের কাছে খুব অদ্ভুত লাগত যে এই বাচ্চাটা বিমান সম্পর্কে এত কিছু জানে কিভাবে। মাঝে মাঝে অর্জুন বলতো, দাদাজি, ওই প্লেনটার ইঞ্জিন ভালো মনে হচ্ছে না, আওয়াজটা কেমন যেন আলাদা। আর প্রায় সে ঠিক হতো। কিছুদিন পরেই সেই বিমানের মেরামতির খবর আসত। আজ সকালে অর্জুন রানওয়ের পাশে আবর্জনা কুড়াচ্ছিল, তখনই তার নজর পড়ল সেই ঝকঝকে নতুন গরুর ৩৫০-এর ওপর। বিমানটি দেখতে খুব সুন্দর ছিল। দোতলা বিশাল এই বিমানে ৩৫০ জন যাত্রী বসতে পারত। এর ইঞ্জিনগুলো ছিল অনেক বড় আর শক্তিশালী। কিন্তু অর্জুন যখন মনোযোগ দিয়ে শুনল, তার মুখের রং বদলে গেল। ইঞ্জিনের আওয়াজ স্বাভাবিক ছিল না, এটা ভুঁ শব্দের বদলে ভূ ক্র্যাক ক্র্যাক করছিল। অর্জুনের বুক ধকধক করতে শুরু করল। তার বাবার সেই কথা মনে পড়ে গেল, যা তার অবচেতন মনে কোথাও চাপা পড়েছিল। এই আওয়াজ ছিল
বিপদের সংকেত। সে দেখল ইঞ্জিনের ফ্যান ব্লেডের কাছে কেমন এক অদ্ভুত কম্পন হচ্ছে। সে খালি চোখেই দেখতে পাচ্ছিল যে ইঞ্জিনের কভারে একটা ছোট্ট ফাটল। ফাটলটি ছোট মনে হলেও অর্জুন জানত যে ৩৫,০০০ ফুট উচ্চতায় এই ছোট্ট ফাটলই ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। অর্জুন দৌড়ে রানওয়ের কাঁটাতারের বেড়ার কাছে গেল। সেখানে রাম সিং নামের একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। আঙ্কেল আঙ্কেল, অর্জুন তার হাত ধরল। ওই প্লেনটায় সমস্যা আছে, ওটাকে উড়তে দেবেন না। গার্ড অর্জুনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ভাগ এখান থেকে, নোংরা ছেলে, এখানে তোর কোনো কাজ নেই। আবর্জনা কুড়াতে এসেছিস, চুপচাপ নিজের কাজ কর। কিন্তু আঙ্কেল, আমি সত্যি বলছি, ইঞ্জিনের আওয়াজ ঠিক নেই, ওতে ফাটল আছে, আমি দেখেছি। রাম সিং হাসল। তুই ইঞ্জিনের কি বুঝিস? এখানে বড় বড় ইঞ্জিনিয়ার আছে, শত কোটি টাকার বিমান। তুই ১১ বছরের বাচ্চা, তাদের শেখাবি? যা ভাগ, নয়তো পুলিশ ডাকব। অর্জুনের চোখে পানি চলে এলো। আঙ্কেল, প্লিজ, আপনি একবার চেক তো করে দেখুন। আমি মিথ্যা বলছি না, ওতে অনেক মানুষ বসবে, সবাই মারা যাবে। কিন্তু রাম সিং তার কথা শুনল না। সে মোবাইলে গেম খেলতে লাগল। অর্জুন হার মানার পাত্র ছিল না। সে জানত এই বিমানে কিছু গড়বড় আছে। সে দৌড়ে মূল টার্মিনালের দিকে গেল। পথে তার সুনীল নামে একজন ঝাড়ুদারের সঙ্গে দেখা হল, যে তাকে চিনত। অর্জুন বেটা, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? সুনীল আঙ্কেল, ওই গরুর 350 প্লেনটায় সমস্যা আছে, আমাকে কাউকে জানাতে হবে। সুনীল অর্জুনের হাত ধরল। বেটা, তুই ভুল জায়গায় যাচ্ছিস। আজ খুব বড় বড় মানুষ এসেছেন, মন্ত্রীজিও আসার কথা। তুই ওখানে যেতে পারবি না, সিকিউরিটি তোকে দেখলেই ধরে ফেলবে। তাহলে আমি কি করব আঙ্কেল? আমি সত্যি বলছি, প্লেনে ইঞ্জিনের সমস্যা আছে। সুনীল ভাবল। তার মনে হচ্ছিল বাচ্চাটা হয়তো কল্পনা করছে, কিন্তু অর্জুনের চোখে যে ভয় আর সত্য ছিল তা সে দেখতে পেল। ঠিক আছে বেটা, আমি তোকে চিফ ইঞ্জিনিয়ার সুরেশ কুমারজির কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু সেখানে একদম চুপ থাকবি। টার্মিনালে আজ বিশেষ ব্যস্ততা ছিল। মিডিয়া কর্মী, ক্যামেরাম্যান আর বড় বড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন, কারণ আজ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাজেশ কুমার সিং এই প্রথম যাত্রার উদ্বোধন করতে আসার কথা ছিল। সাথে আরও ১৫ জন ভিআইপি এই ফ্লাইটে সফর করার কথা ছিল, যাদের মধ্যে ৩ রাজ্যের মুখ্যমন্ত্রী, ২ জন কেন্দ্রীয় মন্ত্রী, বেশ কয়েকজন শিল্পপতি এবং বলিউডের ৩ জন বড় তারকা ছিলেন। এই ফ্লাইট দিল্লি থেকে মুম্বাই হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ভারত এক্সপ্রেস এয়ারওয়েজের সিইও অমিত গুপ্ত মিডিয়াকে বলছিলেন, এটি ভারতীয় বিমান চলাচলের জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের নতুন গরুর ৩৫০ বিশ্বের অন্যতম নিরাপদ বিমান। এটার প্রতিটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি মেড ইন ইন্ডিয়ার এক অনন্য উদাহরণ। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল। সাংবাদিকরা প্রশ্ন করছিলেন, স্যার, এই বিমানের বিশেষত্ব কি? দেখুন, এই বিমানটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি। এর ইঞ্জিনে অত্যাধুনিক প্রযুক্তি আছে। এটি ঘন্টায় ৯০০ কিলোমিটার বেগে উড়তে পারে। সবচেয়ে বড় কথা হল, এতে এআই ভিত্তিক সেফটি সিস্টেম লাগানো আছে, যা প্রতি সেকেন্ডে বিমানের পরীক্ষা করতে থাকে। কিন্তু সত্য এটাই ছিল যে এই বিমানের প্রস্তুতি খুব তাড়াহুড়ো করে করা হয়েছিল। কোম্পানিকে মন্ত্রী মহোদয়ের প্রোগ্রামের সময় অনুযায়ী বিমান প্রস্তুত করতে হয়েছিল। কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, কিন্তু কোম্পানির চাপ ছিল যে বিমান যেন সময় মতো তৈরি হয়, নইলে কোটি কোটি টাকার লোকসান হবে। চিফ ইঞ্জিনিয়ার সুরেশ কুমারের মনেও কিছু সংশয় ছিল। সে গত ২৫ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তার অভিজ্ঞতা বলছিল যে কিছু একটা ভুল হচ্ছে। সে সিইও অমিত গুপ্তকে বলেছিল, স্যার, আমার মনে হয় আমাদের আরও একদিন অপেক্ষা করা উচিত। কিছু পরীক্ষা বাকি আছে, বিশেষ করে ইঞ্জিনের ফ্যান ব্লেডের পরীক্ষা অসম্পূর্ণ। কিন্তু অমিত গুপ্ত তার কথা শোনেননি। দেখুন সুরেশজি, মন্ত্রী মহোদয় আসছেন, মিডিয়ার পুরো সেটআপ হয়ে গেছে। আমরা এই ইভেন্টের পেছনে কোটি কোটি টাকা খরচ করেছি। এখন প্রোগ্রাম বাতিল হতে পারে না। আপনি বেশি দুশ্চিন্তা করবেন না, এই বিমান পুরোপুরি সেফ। সুরেশ কুমার চুপ হয়ে গিয়েছিল। তাকে তার চাকরির চিন্তা করতে হতো। সে জানত যদি সে বেশি জেদ করে তবে তাকে বের করে দেওয়া হবে। কিন্তু তার মন বলছিল যে কিছু একটা ভুল হচ্ছে। ঠিক এই সময় সুনীল অর্জুনকে নিয়ে সুরেশ কুমারের কাছে এলো। স্যার, এই বাচ্চাটা বলছে যে প্লেনে কোনো ত্রুটি আছে। সুরেশ কুমার অর্জুনকে দেখল, একটি নোংরা ময়লা পোশাকের ছেলে। সে হেসে বলল, আরে ভাই, এ তো বাচ্চা, এই বিমানের কি বোঝে? কিন্তু অর্জুন এগিয়ে গেল। তার চোখগুলো জ্বলজ্বল করছিল। আঙ্কেল, আমি দেখেছি, গরুর 350-র ডান ইঞ্জিনে ফাটল আছে।
ফ্যান ব্লেডের কাছে ইঞ্জিনে অদ্ভুত আওয়াজ হচ্ছে। সুরেশ কুমারের মুখ গম্ভীর হয়ে গেল। এই বাচ্চাটা টেকনিক্যাল সদ্য ব্যবহার করছিল। ফ্যান ব্লেড সম্পর্কে কিভাবে জানো তুমি? এসব কিভাবে জানলে? আমি জানি আঙ্কেল, আমি রোজ এখানে আসি, প্লেন দেখি, এদের আওয়াজ শুনি। যখন ইঞ্জিন ঠিক থাকে তখন ভুম আওয়াজ হয়, কিন্তু ওটাতে ক্র্যাক ক্র্যাক আওয়াজ হচ্ছে, ওটা খারাপ। সুরেশ কুমারের বুক ধক করে উঠল। সে জানত ক্র্যাকিং সাউন্ডের মানে কি। তুমি এসব কোথায় শিখলে? অর্জুন মাথা নাড়ল। মনে নেই, শুধু জানি। সুরেশ কুমারের সন্দেহ আরও বেড়ে গেল। সে তৎক্ষণাৎ তার টিমকে ডাকল। রাজ, প্রদীপ, তোমরা এক্ষুনি গরুর 350-র ডান ইঞ্জিন চেক করো, বিশেষ করে ফ্যান ব্লেডগুলো দেখো। কিন্তু স্যার, আমরা তো কালই চেক করেছি। আমি বলেছি তো করো, জলদি করো। ইঞ্জিনিয়ারদের টিম বিমানের দিকে গেল। 20 মিনিট পর তারা ফিরে এলো। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। স্যার, বাচ্চাটা ঠিক বলছিল। ডান ইঞ্জিনের ফ্যান ব্লেডে হেয়ারলাইন ফাটল আছে। এটা খুব বিপজ্জনক। সুরেশ কুমারের যেন আকাশ ভেঙে পড়ল। কি? এটা কিভাবে হতে পারে? কাল তো সব ঠিক ছিল। স্যার, মনে হয় রাতে গ্রাউন্ড টেস্টিংয়ের সময় এই ফাটল তৈরি হয়েছে। যদি এই বিমান উড়ত, তবে হাই অল্টিটিউডে প্রেসারের কারণে এই ফাটল বেড়ে যেত এবং পুরো ইঞ্জিন ব্লাস্ট হয়ে যেত। সুরেশ কুমার অর্জুনের কাছে এলো। তার চোখে পানি ছিল। ব্যাটা, তুমি আজ আমাদের সবার জান বাঁচিয়েছ। তুমি কিভাবে জানলে? অর্জুন মাসুমভাবে বলল, আঙ্কেল, আমি জানি না, শুধু আওয়াজে মনে হলো। বাবা বলতেন ইঞ্জিনের আওয়াজ অনেক কিছু বলে দেয়। সুরেশ কুমার দৌড়ে অমিত গুপ্তের কাছে গেল। স্যার, গরুর 350 উড়তে পারবে না, ইঞ্জিনে ফাটল আছে। অমিত গুপ্তের মুখ লাল হয়ে গেল। কি আজে বাজে বকছ? মন্ত্রীজি 10 মিনিটের মধ্যে চলে আসবেন, সব প্রস্তুতি শেষ। স্যার, আমি সত্যি বলছি, যদি এই বিমান ওড়ে তবে ক্র্যাশ করবে, 350 জন মানুষ মারা যাবে। এসব তোমার মনের ভুল, বিমান একদম ঠিক আছে। স্যার, একটা 11 বছরের ছেলে আমাদের জানালো, আর আমরা চেকও করেছি, ফাটল কনফার্ম। অমিত গুপ্ত অবাক হয়ে গেল। কোন ছেলে? সুরেশ কুমার অর্জুনকে ডাকল। অমিত গুপ্ত অর্জুনকে দেখল। একটি ছোট নোংরা ছেলে। এটা কি মজা হচ্ছে? এই নোংরা বাচ্চার কথাই তুমি বিমান বাতিল করতে বলছো? ঠিক এই সময় বাইরে সাইরেনের শব্দ শোনা গেল। মন্ত্রী মহোদয়ের কনভয় চলে এসেছে। 15টি কালো ঝকঝকে এসইউভি, পুলিশ এসকর্ট, ব্ল্যাক ক্যাট কমান্ডোদের পুরো বহর। মিডিয়া ব্যস্ত হয়ে তাদের ক্যামেরা সেট করতে শুরু করল। অমিত গুপ্ত সুরেশ কুমারকে বলল, দেখো, এখন আর কিছু করা যাবে না। প্রোগ্রাম হবে, বিমান উড়বে, এটাই ফাইনাল। কিন্তু অর্জুন এসব শুনছিল। সে বুঝতে পারল এই লোকগুলো তার কথা শুনবে না। তার বুক ধকধক করছিল। তার মনে হলো এটা যেন কোনো দুঃস্বপ্ন। সে দেখল মন্ত্রীজি এবং তার সাথে আসা ভিআইপিরা টার্মিনালে আসছেন। সবার মুখে হাসি। তারা সবাই সেই গরুর 350-এ সাওয়ার হতে চলেছেন, যা ওড়ার পর ক্র্যাশ হয়ে যাবে। অর্জুনের দম বন্ধ হয়ে আসছিল। সে দৌড়ে বাইরে এলো। সেখানে সে মহেশকে পেল, যে তাকে খুঁজছিল। অর্জুন বেটা, কোথায় গিয়েছিলি? আমি তোকে খুঁজছিলাম। দাদাজি, ওই গরুর 350 প্লেনটায় বড় বড় মানুষ বসবে, মন্ত্রীজিও বসবেন, কিন্তু ওটার ইঞ্জিন খারাপ, সবাই মারা যাবে। মহেশ অর্জুনকে জড়িয়ে ধরল। বেটা, তুই এসব কেন ভাবছিস? এখানে বড় বড় ইঞ্জিনিয়ার আছে, তারা কি ভুল করবে? না দাদাজি, আমি ইঞ্জিনিয়ার আঙ্কেলকে বলেছি, তারা চেকও করেছে। কিন্তু বড় সাহেব মানছেন না। মহেশ বুঝতে পারল অর্জুন খুব অস্থির। তাহলে আমরা কি করতে পারি বেটা? অর্জুনের চোখে এক অদ্ভুত সংকল্প দেখা দিল। দাদাজি, আমাকে ওখানে যেতে হবে, মন্ত্রীজির সাথে দেখা করতে হবে। না বেটা, ওখানে অনেক সিকিউরিটি, তোকে ভেতরে যেতে দেবে না। তবে আমি বাইরে থেকেই চিৎকার করব, যতক্ষণ না তারা শুনবে। অর্জুন মহেশের হাত ছেড়ে টার্মিনালের দিকে দৌড় দিল। মহেশও তার পেছনে দৌড়াল। অর্জুন, থাম, ফিরে আয়। টার্মিনালের ভেতরে মন্ত্রী রাজেশ কুমার সিংকে স্বাগত জানানো হচ্ছিল। তার গলায় ফুলের মালা। মিডিয়া তাকে প্রশ্ন করছিল, মন্ত্রীজি, এই গরুর 350 ভারতীয় বিমান চলাচলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এটি মেক ইন ইন্ডিয়ার সবচেয়ে বড় উদাহরণ। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা এটি তৈরি করেছেন। এটি বিশ্বের অন্যতম উন্নত বিমান। অমিত গুপ্তাও খুব খুশি ছিল। তার মনে হচ্ছিল সব পরিকল্পনা অনুযায়ী চলছে। সুরেশ কুমার এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। তার মন বারবার বলছিল যে এটা ভুল হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছিল না। হঠাৎ বাইরে থেকে এক জোরালো আওয়াজ এলো, মন্ত্রীজি, মন্ত্রীজি থামুন, প্লেন উড়তে দেবেন না। এটি অর্জুনের গলা ছিল। সে টার্মিনালের বাইরে থেকে তার পুরো শক্তি দিয়ে চিৎকার করছিল।
ভেতরে সবাই শুনতে পেল। মন্ত্রীজি জিজ্ঞেস করলেন, এটা কি চিৎকার করছে? সিকিউরিটি চিফ রেডিওতে জিজ্ঞেস করলেন, কোনো বাচ্চা হবে স্যার, বাইরে সামাল দেওয়া হচ্ছে। বাইরে দুজন সিকিউরিটি গার্ড অর্জুনকে ধরার জন্য দৌড়ালো, কিন্তু অর্জুন খুব চটপটে ছিল, সে এদিক ওদিক দৌড়ে বাঁচছিল। মন্ত্রীজি, গরুর ৩৫০-এর ইঞ্জিন খারাপ, সব মানুষ মারা যাবে, প্লিজ থেমে যান। ভেতরে মন্ত্রীজি বিরক্ত হলেন। এটা কেমন আওয়াজ আসছে? কোনো বাচ্চা ডিস্টার্ব করছে? অমিত গুপ্ত ঘাবড়ে গেল। স্যার, কোনো পাগল বাচ্চা হবে, আপনি টেনশন করবেন না, এখনই ব্যবস্থা হচ্ছে। কিন্তু সুরেশ কুমারের মনে হলো এটা অর্জুনের আওয়াজ। সে জানত ওই বাচ্চাটা সত্য বলছে। সে সাহস সঞ্চয় করল। স্যার, ১ মিনিট থামুন, এই বাচ্চাটা সত্য বলছে। অমিত গুপ্ত রাগে ফেটে পড়ল। তুমি চুপ থাকো, মন্ত্রীজিকে বিরক্ত করো না। বাইরে অর্জুন তখনও চিৎকার করছিল। এখন কিছু মানুষ তার চারপাশে জমে গেছে। কি বলছে ও? কোনো পাগল ছেলে হবে, ওকে কেউ ধরো। কিন্তু মহেশ অর্জুনকে রক্ষা করল। এটা আমার নাতি, ও পাগল নয়, ও সত্য বলছে। কিছু লোক মহেশকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, ও কেন চিৎকার করছে? মহেশ বলল, ও বলছে বিমানে ত্রুটি আছে, ইঞ্জিন ঠিক নেই। মানুষ অবাক হল, একটা ছোট্ট বাচ্চা ইঞ্জিনের ব্যাপারে কিভাবে জানবে? ঠিক এই সময় এয়ারপোর্টের কিছু কর্মচারীও সেখানে এলো। তাদের মধ্যে সুনীলও ছিল। আরে, এটা তো সেই বাচ্চাটা যে সুরেশ স্যারের কাছে গিয়েছিল। ও ঠিকই বলছে, ও আগে জানিয়েছিল যে গরুর ৩৫০-এর ডান ইঞ্জিনে ফাটল আছে, ফ্যান ব্লেডের কাছে। যদি এটা ওড়ে তবে ক্র্যাশ করবে। এই কথা শুনে ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো। কি, ও সত্যিই ফাটল খুঁজে পেয়েছে? হ্যাঁ, কিন্তু সিইও সাহেব মানছেন না। আরে, এটা তো খুব সিরিয়াস ব্যাপার। যদি ফাটল থাকে তবে বিমান ক্র্যাশ করবে। এখন ভিড় বাড়তে লাগলো। মানুষ চিৎকার করতে শুরু করল, বিমান থামান, বাচ্চাটা ঠিক বলছে, মন্ত্রীজিকে জানান। এই আওয়াজ ভেতরে পৌঁছল। মন্ত্রীজি চিন্তিত হলেন। বাইরে এত শোরগোল কেন? মিডিয়া কর্মীরাও সজাগ হয়ে উঠল। কিছু ক্যামেরাম্যান বাইরে গেল। তারা দেখল একটি ছোট্ট বাচ্চা বারবার চিৎকার করছে আর ভিড় তার কথা শুনছে। একজন সাংবাদিক অর্জুনের কাছে গিয়ে মাইক ধরল। বেটা, তুমি কি বলছো? বিমানে কি সমস্যা? অর্জুন হাঁপাতে হাঁপাতে বলল, দিদি, গরুর ৩৫০-এর ডান ইঞ্জিনে ফাটল আছে, ফ্যান ব্লেডের কাছে। যদি এটা ওড়ে তবে ক্র্যাশ করবে। সব মানুষ মারা যাবে। সাংবাদিক অবাক হলেন, তুমি কিভাবে জানলে? আমি আওয়াজ শুনেছি, ক্র্যাক ক্র্যাক আওয়াজ হচ্ছে, ওটা ভালো নয়। সাংবাদিক তৎক্ষণাৎ তার ক্যামেরাম্যানকে ইশারা করলেন। এটা ব্রেকিং নিউজ ছিল। একটি ১১ বছরের শিশু দাবি করছে গরুর ৩৫০-এ টেকনিক্যাল সমস্যা আছে, তার মতে ইঞ্জিনে ফাটল আছে। নিউজটি তৎক্ষণাৎ লাইভ টিভিতে চলে এলো। ভেতরে টার্মিনালের টিভি স্ক্রিনেও এই নিউজ দেখা গেল। মন্ত্রীজি দেখলেন, এটা কি হচ্ছে? এই বাচ্চাটা কে? অমিত গুপ্তর যেন দম বন্ধ হয়ে যাচ্ছিল। স্যার, এটা বিরোধী দলের কোনো ষড়যন্ত্র, আমাদের প্রোগ্রাম বরবাদ করার জন্য এই বাচ্চাকে পাঠানো হয়েছে। কিন্তু সুরেশ কুমার সামনে এগিয়ে এলো। না স্যার, এই বাচ্চাটা সত্য বলছে, আমি নিজে চেক করিয়েছি, ইঞ্জিনে হেয়ার লাইন ফাটল আছে। মন্ত্রীজির মুখ গম্ভীর হয়ে গেল। আপনি কি কনফার্ম করছেন? জি স্যার, এই বাচ্চাটা আমাদের জানাতে এসেছিল। প্রথমে আমরা ওর কথা শুনিনি, কিন্তু যখন চেক করলাম তখন ফাটল পাওয়া গেছে। অমিত গুপ্ত ঘাবড়ে গিয়ে বলল, স্যার, এসব কনফিউশন, বিমান একদম সেফ। মন্ত্রীজি রেগে গিয়ে বললেন, তোমরা কি করছো? যদি বিমানে ফাটল থাকে তবে আমাকে আগে কেন জানাওনি? সুরেশ কুমার বলল, স্যার, আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু স্যার, এসব অতিরঞ্জিত ব্যাপার। অমিত গুপ্ত মাঝখানে বলে উঠল। বাইরে এখন মিডিয়ার ভিড় জমে গেছে। অর্জুনকে ঘিরে অনেক প্রশ্ন করা হচ্ছে। বেটা, তুমি ইঞ্জিনিয়ারিং কোথায় শিখলে? অর্জুন মাসুমভাবে বলল, আমি জানি না, শুধু আওয়াজ শুনে মনে হয়। তোমার বাবা মা কি করেন? মনে নেই, আমি হারিয়ে গিয়েছিলাম। মহেশ জানালো, ও ৮ বছর ধরে আমার সাথে আছে। বাবা মাকে ওর মনে নেই, কিন্তু বিমান সম্পর্কে ও অনেক কিছু জানে। একজন অভিজ্ঞ এভিয়েশন জার্নালিস্ট রমেশ শর্মাও সেখানে পৌঁছাল। তার ২০ বছরের অভিজ্ঞতা। সে অর্জুনকে জিজ্ঞেস করল, বেটা, তুমি ঠিক কোথায় ফাটল দেখেছ? অর্জুন ডিটেলে বলল, ডান ইঞ্জিনের ফ্যান ব্লেড হাউজিংয়ে, কম্প্রেসার সেকশনের কাছে। রমেশ অবাক হয়ে গেল।
এই টেকনিক্যাল টার্মগুলো একজন 11 বছরের টোকাই ঠেলে জানল কিভাবে? তুমি এটা আইডেন্টিফাই করলে কিভাবে? আওয়াজ থেকে। নরমালে সেটা ভুম হয়, কিন্তু ফাটল থাকলে ক্র্যাক ক্র্যাক হয়, বাতাস লিক হয়ে যায়। রমেশ বুঝতে পারল বাচ্চাটা যা বলছে তা টেকনিক্যালি একদম সঠিক। রমেশ তার কন্ট্যাক্ট ব্যবহার করল। সে সরাসরি ডিজিসিএ অর্থাৎ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের কল করল। স্যার, এখানে একটা সিরিয়াস সিচুয়েশন। একটা বাচ্চা দাবি করছে গরুর ৩৫০-এ ইঞ্জিনে ফাটল আছে, আর চিফ ইঞ্জিনিয়ারও তা কনফার্ম করছে। ডিজিসিএর কর্মকর্তা অবাক হলেন। কি বলছেন? আমাদের তৎক্ষণাৎ ডিটেলস দরকার। এদিকে টার্মিনালের ভেতরে উত্তেজনা বাড়তে লাগল। মন্ত্রীজি অমিত গুপ্তকে কড়া ভাষায় বললেন, যদি ১% চান্স থাকে যে বিমানটি অসুরক্ষিত, তবে আমি ওটাতে বসব না এবং কাউকে বসতেও দেব না। অমিত গুপ্তর চাকরি এখন বিপদে। যদি প্রোগ্রাম বাতিল হয় তবে কোম্পানির কোটি কোটি টাকার লোকসান। স্যার প্লিজ বিশ্বাস করুন, এই বাচ্চাটা কনফিউশন তৈরি করছে। কিন্তু এখন মন্ত্রীজির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমাকে তৎক্ষণাৎ টেকনিক্যাল রিপোর্ট দাও, এক্ষুনি। বাইরে ডিজিসিএর ইমার্জেন্সি টিম চলে এলো। তাদের সাথে সিনিয়র এয়ারক্রাফট ইঞ্জিনিয়াররা ছিলেন। তারা অর্জুনের সাথে কথা বলল। বেটা, তুমি আমাদের ঠিক লোকেশনটা দেখাও। অর্জুন রানওয়ের দিকে ইশারা করল। ওই যে দেখুন, গরুর ৩৫০-এর দান ইঞ্জিন ফ্যানব্লেড হাউজিংয়ে ফাটল। আপনারা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখুন। ডিজিসিএর সিনিয়র এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার ডক্টর শর্মা বললেন, চলো চেক করি। পুরো টিম বিমানের কাছে গেল স্পেশালাইজড ইকুইপমেন্ট নিয়ে। ৩০ মিনিটের বিস্তারিত পরীক্ষার পর ডক্টর শর্মা ফিরে এলেন। তার মুখ ছিল গম্ভীর। বাচ্চাটা একদম ঠিক বলেছে, ইঞ্জিনে ক্রিটিক্যাল ফাটল আছে। এই বিমানটি ওড়ার একদম যোগ্য নয়। সবার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ডিজিসিএ তৎক্ষণাৎ বিমানটিকে গ্রাউন্ডেড করে দিল। ইঞ্জিনের পূর্ণ প্রতিস্থাপন না হওয়া পর্যন্ত এই বিমানের উড্ডয়ন নিষিদ্ধ করা হল। ভেতরে যখন এই খবর পৌঁছাল, মন্ত্রীজির রাগ আকাশ ছুল। সুরেশ কুমার এখন ভয় পাচ্ছিল যে সবাই তাকে দোষ দেবে। কিন্তু মন্ত্রীজি তাকে বললেন, আপনি ওয়ার্নিং দিয়ে ঠিকই করেছিলেন, কিন্তু আপনার আরও দৃঢ় হওয়া উচিত ছিল। সুরেশ কুমার বলল, স্যার, সত্যি বলতে ওই বাচ্চাটাই আমাদের সবার চোখ খুলে দিয়েছে। ও যদি না থাকত তবে আজ। মন্ত্রীজি বললেন, হ্যাঁ, আমরা সবাই মারা যেতাম। আমি ওই বাচ্চার সাথে দেখা করতে চাই। মন্ত্রীজি বাইরে এলেন। তিনি সিকিউরিটিকে ইশারা করলেন সবাইকে সরিয়ে দিতে। আমি বাচ্চার সাথে একা কথা বলতে চাই। যখন ভিড় কমল, মন্ত্রীজি অর্জুনের সামনে এলেন। তিনি অর্জুনের কাঁধে হাত রাখলেন। বেটা, তুমি আজ আমাদের সবার প্রাণ বাঁচিয়েছ। তুমি একজন হিরো। অর্জুন মাসুমভাবে জিজ্ঞেস করল, মন্ত্রীজি, প্লেন এখন আর উড়বে না তো? সবাই সেফ তো? মন্ত্রীজির চোখে পানি চলে এলো। হ্যাঁ বেটা, সবাই সেফ, শুধু তোমার জন্য। ঠিক এই সময় একটি কালো এসইউভি এসে থামল এবং সেখান থেকে এক ব্যক্তি নামলেন। বয়স ৫০-এর কাছাকাছি, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ, দামি স্যুট পরা। তিনি ছিলেন ক্যাপ্টেন বিকাশ মেহতা। তিনি টিভিতে নিউজ দেখেছিলেন এবং তৎক্ষণাৎ এয়ারপোর্টে চলে এসেছিলেন। টিভিতে বাচ্চাটিকে দেখে তার খুব চেনা মনে হয়েছিল। যেমনই তার নজর অর্জুনের ওপর পড়ল, তিনি থমকে দাঁড়ালেন। তার বুক ধকধক করতে লাগল। ক্যাপ্টেন বিকাশ ধীরে ধীরে অর্জুনের কাছে এলেন। তার হাত কাঁপছিল। বেটা, তার গলায় কম্পন ছিল। অর্জুন তার দিকে তাকাল। তারও কিছু একটা চেনা লাগল, যেন কোনো আবছা স্বপ্ন। আপনি কে আঙ্কেল? বিকাশের গলায় যেন কিছু আটকে গেল। আমি আমি তোমার বাবা অর্জুন। অর্জুন বিভ্রান্ত হয়ে তাকিয়ে রইল। বাবা? কিন্তু আমার তো মনে নেই। বিকাশ অর্জুনকে জড়িয়ে ধরল। হ্যাঁ বেটা, তুমিই আমার অর্জুন। ৮ বছর আগে তুমি এই এয়ারপোর্টে হারিয়ে গিয়েছিলে। আমি তোমাকে অনেক খুঁজেছি। অর্জুনের ধীরে ধীরে কিছু মনে পড়তে লাগল। প্লেনের মডেল, ককপিট, বাবার কোলে বসে থাকা, ইঞ্জিনের আওয়াজ। বাবা, আপনি আমাকে প্লেন দেখাতেন আর ইঞ্জিনের আওয়াজের কথা বলতেন? বিকাশ খুশিতে কাঁদছিলেন। হ্যাঁ বেটা, তুমি ছোট ছিলে কিন্তু সব মনে রাখতে। এই জন্যই আজ তুমি সবার প্রাণ বাঁচাতে পেরেছ। মহেশও আবেগপ্রবণ হয়ে পড়ল।
8 বছর ধরে সে অর্জুনকে নিজের ছেলের মতো জেনেছে, কিন্তু এখন তার খুশি লাগছিল যে অর্জুন তার আসল বাবাকে ফিরে পেয়েছে। সাহেব, এই বাচ্চাটা 8 বছর ধরে আমার সাথে ছিল, আমি ওর দেখাশোনা করেছি। বিকাশ মহেশের হাত ধরলেন। আপনি আমার ছেলের প্রাণ বাঁচিয়েছেন, আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকব। বিকাশ অর্জুনকে কোলে তুলে নিলেন। বেটা, এখন থেকে তুমি আর কখনো আমার থেকে আলাদা হবে না। আর হ্যাঁ, তুমি আজ যা করেছ তা সারা জীবন মনে রাখা হবে। তুমি সত্যিই একজন হিরো।